বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের অনেকের জন্যই স্পেশাল হতে পারে, কারণ এই জন্য আজ আমি আপনাদেরকে টাইমের কিছুটা পেছনে নিয়ে যাব এবং আপনাদেরকে নিয়ে যাব সেই টাইমে যখন মার্ভেলের মুভিগুলো গ্রো হচ্ছিল। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা মার্ভেল ইউনিভার্সের ফেজ 1 এর সম্বন্ধে কথা বলবো এবং এই ফেজ 1 এর মধ্যে সবথেকে শক্তিশালী 10টি ক্যারেক্টার সম্বন্ধে আমরা কথা বলবো। মার্ভেলের ফেজ 1 স্টার্ট হয়েছিল 2008 খ্রিস্টাব্দের আয়রন মুভি থেকে এবং ফেজ 1 শেষ হয়েছিল দ্য অ্যাভেঞ্জার মুভিটিকে নিয়ে। তাই এই ভিডিওর মধ্যে আপনারা ওই সমস্ত ক্যারেক্টারগুলোকেই দেখতে পাবেন যারা ফেজ 1 এর পার্ট ছিল। এইসব ছাড়াও এই ভিডিওর মধ্যে আমি যেই সমস্ত ক্যারেক্টারগুলোকে র্যাঙ্ক করেছি তাদের সমস্ত প্রকার পাওয়ার এবং এবিলিটিগুলোকে আমরা ফেজ 1 থেকেই নেব। তাই এটাও হতে পারে যে মার্ভেলের মুভির মধ্যে আপনি এখন যেই ক্যারেক্টারটিকে সব থেকে শক্তিশালী মনে করেন সেটি হয়তো মার্ভেলের ফেজ 1 মুভিতে অতটা বেশি পরিমাণে শক্তিশালী ছিল না। এইসব ছাড়াও এই ভিডিওর মধ্যে আমরা সেই সমস্ত ক্যারেক্টারগুলোকেই নিয়েছি যারা মার্ভেলের ফেজ 1 মুভির মধ্যে সার্ভাইভ করেছিল। অর্থাৎ ফেজ 1 শেষ হওয়া পর্যন্ত এই সমস্ত ক্যারেক্টারগুলো এমসিইউর পার্ট ছিল। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হবে। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10, রেড স্কাল। ইয়ান স্মিথ অর্থাৎ রেড স্কাল মার্ভেলের মধ্যে ক্যাপ্টেন আমেরিকার ভিলেন ছিল, যে সব থেকে প্রথমে সামনে এসেছিল 2011 খ্রিস্টাব্দে আসা ক্যাপ্টেন আমেরিকা দ্য ফার্স্ট অ্যাভেঞ্জারের মধ্যে। এই ভিলেনকে এমসিইউর মধ্যে অনেকটাই দেরি করে দেখানো হয়েছিল, কিন্তু আমরা যদি টাইমলাইনের হিসাবে দেখে থাকি সেই হিসাবে রেড স্কাল মার্ভেলের সব থেকে প্রথম ভিলেন ছিল। রেড স্কাল বেসিক্যালি হাইড্রা নামক অর্গানাইজেশনের লিডার ছিল, যাদের উদ্দেশ্য এই ছিল পুরো পৃথিবীর মধ্যেই তাদের ডমিনেন্সকে ক্রিয়েট করা। এবার যদি আমরা রেড স্কালের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে কথা বলি তাহলে রেড স্কাল হলো একজন সুপার সোলজার, কিন্তু রেড স্কাল যেই সিরামটি নিয়েছিল সেটা ইনকমপ্লিট ছিল, যার ফলে রেড স্কাল সুপার সোলজারের পাওয়ার এবং এবিলিটি তো পেয়েছিল কিন্তু তার বডি একেবারেই খারাপ হয়ে যায়। এসব ছাড়াও মার্ভেলের মধ্যে রেড স্কাল অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল, বেসিক্যালি ফেজ 1 এর মধ্যে। নাম্বার 9, লোকি। গড অফ মিস্ট্রি লোকি আসলে একজন ফ্রস্ট জায়েন্ট, যে ফ্রস্ট জায়েন্টের রাজা লোপির ছেলে। কিন্তু আগে গিয়ে যখন লোকিকে ওডিন অ্যাডপ্ট করে নেয় তখন ওডিন নিজের ম্যাজিক্যাল পাওয়ারকে ব্যবহার করে লোকিকেও একটি অ্যাসগার্ডিয়ান গড বানিয়ে দেয়। এবার লোকির পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে জেনে নেওয়া যাক। লোকি ফিজিক্যালি অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী, তাই লোকির জন্য মানুষকে মারা অত্যন্ত একটি সহজ কাজ হয়ে থাকে। এসব ছাড়াও লোকি ম্যাজিককেও ব্যবহার করতে জানে, যার ফলে সে কার উপর অ্যাটাক করার জন্য নিজে থেকে ওয়েপেনকে ক্রিয়েট করে নিতে পারে এবং যে কোনো জীবকে ইলিউশন দেখাতে পারে। এবং লোকি যদি কোনোভাবে অসুবিধায় পড়ে যায় তখন লোকি অতি সহজে ওখান থেকে পালিয়ে যেতেও পারে। নাম্বার 8, ক্যাপ্টেন আমেরিকা। স্টিভ রজার্স অর্থাৎ আমাদের আদর্শবাদী ক্যাপ্টেন আমেরিকা একজন খুবই বেশি পাওয়ারফুল সুপার সোলজার, যে নিজের পাওয়ার এবং এবিলিটিগুলোকে পেয়েছিল সুপার সোলজার সিরামের জন্য। ক্যাপ্টেন আমেরিকা কোনো নর্মাল সুপার হিরো সোলজার নয়, বরং ক্যাপ্টেন আমেরিকা হলো সব থেকে শক্তিশালী সুপার হিরো সোলজার, কারণ ক্যাপ্টেন আমেরিকা যেই সিরামটি পেয়েছিল সেটি ডক্টর আর্থের পারফেক্ট ফর্মুলা দিয়ে বানানো হয়েছিল এবং ওই ফর্মুলাকে পরে কেউ আর রিপ্লেস করতে পারেনি। তাই যেমন ফিজিক্যাল পাওয়ার ক্যাপ্টেন আমেরিকার কাছে রয়েছে, তেমন পাওয়ার এবং এবিলিটি কোনো প্রকার সুপার সোলজারের মধ্যেই নেই। এসব ছাড়াও ক্যাপ্টেন আমেরিকার কাছে মিলিটারি ট্রেনিং এর সাথে সাথে হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলে সে সবার সাথেই লড়াই করতে পারত। এসব ছাড়াও সময়ের সাথে সাথে ক্যাপ্টেন আমেরিকা আরো বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যায়, অর্থাৎ সময়ের সাথে সাথে ক্যাপ্টেন আমেরিকার ট্রু ফর্মকে আমরা পরে দেখতে পাই। নাম্বার 7, ওয়ার মেশিন। রোডি অর্থাৎ কার্নাল জেমস রোড, যাকে পৃথিবীর মানুষেরা ওয়ার মেশিন হিসাবে জানে, সে ইউএস আর্মির মধ্যে কার্নেল এবং টনি স্টার্কের বন্ধু ছিল। ওয়ার মেশিনের কাছেও আয়রন ম্যানেরই আর্মার ছিল, যেটিকে ওয়ার মেশিন আয়রন ম্যানের স্যুটটিকে আয়রন ম্যান 2 মুভি থেকে চুরি করে নিয়েছিল এবং পরে ওই ওয়ার মেশিনকে নিয়েই ওয়ার মেশিন টনি স্টার্কের সাথেও লড়াই করেছিল এবং এই আর্মারের মধ্যে অনেকগুলো ওয়েপেনকে ঢুকিয়ে দিয়ে এই ওয়েপেনকে লড়াই করার জন্য প্রস্তুত করে দেওয়া হয় এবং এটিকে পরে সে হয়ে যায় ওয়ার মেশিন। নাম্বার 6, আয়রন ম্যান। সব থেকে বেশি জনপ্রিয় আমাদের টনি স্টার্ক, যাকে আমরা আয়রন ম্যান হিসেবেও জেনে থাকি। সে পুরো মার্ভেল ইউনিভার্সের সব থেকে স্মার্ট মানুষ ছিল এবং মার্ভেলের সমস্ত ফেজের মধ্যে এই আয়রন ম্যানই সব থেকে বেশি পরিমাণে ইন্টেলিজেন্ট ছিল। এমনকি এর পেছনে ছিল ব্রুস ব্যানার এবং সুরি।
টনি স্টার্ক সেই মানুষ ছিল যে আধমারা অবস্থায় গুহার মধ্যে নিজের জন্য একটি আর্মারকে বানিয়েছিল এবং ওখানে সে একটি আর্ক রিয়েক্টরকেও বানিয়ে নিয়েছিল এবং এর পরে পরে টনি স্টার্ক এমন শক্তিশালী আর্মারকেও বানিয়েছিল যার এক একটি আর্মার পুরো একটি আর্মিকে মারার জন্য যথেষ্ট হবে। কিন্তু আমরা যদি ফেজ 1 এর কথা বলে থাকি তাহলে পুরো ফেজ 1 এর মধ্যে আয়রন ম্যানের সবথেকে শক্তিশালী আর্মার ছিল আয়রন ম্যান 7 আর্মার। এই আর্মারকেই ব্যবহার করে আয়রন ম্যান চিতরি আর্মির সাথে লড়াই করার সাথে সাথে পুরো পোর্টালের মধ্যে নিউক্লিয়ার বোমকে নিয়ে গিয়ে পুরো চিতরি আর্মিকেই ধ্বংস করে দিয়েছিল। নাম্বার 5, মেলেকেথ। মেলেকেথ মার্বেল ইউনিভার্সের ওডিন এবং থরের ভিলেন, যাকে আমরা সব থেকে প্রথম দেখতে পেয়েছিলাম 2013 খ্রিস্টাব্দে আসা থর দ্য ডার্ক ওয়ার মুভির মধ্যে। মেলেকেথ ডার্ক ওয়ারিয়ার হওয়ার সাথে সাথে সমস্ত প্রকার ডার্ক আর্মিকে লিড করেও থাকতো এবং এর যদি আমরা বয়সের কথা বলে থাকি তাহলে মেলেকেথ ইউনিভার্সের মধ্যে লক্ষ বছর ধরে বেঁচে ছিল। এমনকি মেলেকেথ অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। যেহেতু মেলেকেথ ডার্ক ডাইমেনশনের একটি জীব, তাই কোনো প্রকার সাধারণ অ্যাটাক দিয়ে মেলেকেথকে মারা যায় না। তাই মেলেকেথকে ফিজিক্যালি হারানোর সাথে সাথে ম্যাজিক্যাল এবিলিটিকে ব্যবহার করেও হারানো অনেকটাই মুশকিল হয়ে থাকে। এবং থরের সেকেন্ড মুভির মধ্যেও আমরা দেখতে পেয়েছিলাম থর নিজের মিওনিরকে ব্যবহার করে যখন মেলেকেথের উপর একটা খুবই পাওয়ারফুল অ্যাটাক করেছিল, তখন ওই অ্যাটাকের প্রভাবে মেলেকেথের কোনো কিছুই হয়নি এবং মেলেকেথ অতি সহজেই ওখান থেকে পালিয়েও যায়। নাম্বার 4, কার্স। কার্স নিজেও একজন ডার্ক মনস্টার এবং পাওয়ার লেভেলকে দেখলে আমরা দেখতে পাবো কার্স মেলেকেথের থেকেও অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী। কার বেসিক্যালি ডার্কের লেফটেন্যান্ট ছিল, যাকে কাস্টন ব্যবহার করে মেলেকেথ তাকে এক্সট্রিমলি পাওয়ারফুল বানিয়ে দিয়েছিল। কিন্তু একবার কাস্ট টেকনিককে ব্যবহার করার পরেও কার্সের পাওয়ার এবং এবিলিটি এতটাই বেশি পরিমাণে বেড়ে যায়, যার ফলে কার্স অতি সহজেই অ্যাসগার্ডিয়ান আর্মিকেও মেরে দিতে পারছিল। এবং কার্স যখন থরের সাথে লড়াই করছিল তখন কার্সের সাথে লড়াই করার সময় থরকেও অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল। এবং থর যখন নিজের মিওনিরকে ব্যবহার করে কার্সের উপর অ্যাটাক করেছিল তখন সে থরের মিওনিরকেও ডিফ্লেক্ট করে দিয়েছিল। কিন্তু থরের সেকেন্ড মুভি মধ্যে লোকি কার্সের মধ্যে একটি ম্যাজিক্যাল ব্ল্যাক হোল বোম ফেলিয়ে দেয়, যার ফলে আমরা দেখতে পাই কার্স একেবারেই মারা যায়। কিন্তু মার্বেলের মধ্যে কখনোই কনফার্ম করা হয়নি যে কার্স এই ব্ল্যাক হোল বোমের প্রভাবে মারা গিয়েছিল কিনা। এবং যেহেতু কার্সকে অফিসিয়ালি মার্বেলের মধ্যে মৃত ঘোষণা করা হয়নি, তাই কার্স এই লিস্টের মধ্যে রয়েছে। নাম্বার 3, হাল্ক। হাল্ক অর্থাৎ ডক্টর ব্রুস ব্যানার আসলে একজন মানুষ, তাই তার কাছেও একটা সাধারণ মানুষের পাওয়ার রয়েছে। কিন্তু যখন ব্রুস ব্যানার নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে না তখনই সে সবুজ দৈত্য হাল্কে পরিবর্তন হয়ে যায় এবং এই সময়ে হাল্কের পার্সোনালিটিও পুরোভাবে চেঞ্জ হয়ে যায়। তখনই আমরা এই সবুজ দৈত্যকে বলে থাকি হাল্ক। হাল্ক ফিজিক্যালি পুরো মার্বেল ইউনিভার্সের সব থেকে শক্তিশালী ক্যারেক্টারদের মধ্যে একজন। তাই যদি আমরা কয়েকটি ক্যারেক্টারকে বাদ দিয়ে দিই তাহলে মার্বেলের মধ্যে এমন কোনো ক্যারেক্টারই নেই যারা হাল্ককে হারানো তো দূরের কথা, তার সাথে লড়াই করতেও ভয় পাবে। হাল্ক মার্বেলের সেই ক্যারেক্টার যে লোকিকে উঠিয়ে উঠিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় দিয়ে মারছিল এবং সে থরের সাথে লড়াই করেও থরকে বরাবরের টক্করও দিয়েছিল এবং অ্যাবোমিনেশনের মতো মনস্টারের সাথে লড়াই করে তাকে হারিয়ে দিয়েছিল। এবং দ্য অ্যাভেঞ্জার মুভির মধ্যে হাল্ক শুধুমাত্র নিজের একটি পাঞ্চকে ব্যবহার করে একটি বড় লিভাইথন মনস্টারকেও নক আউট করে দিয়েছিল। নাম্বার 2, থর। আমাদের গড অফ থান্ডার থর অর্থাৎ ওডিনসন একজন অ্যাসগার্ডিয়ান গড হওয়ার সাথে সাথে অ্যাসগার্ডের রয়্যাল ফ্যামিলিরও একজন মেম্বার এবং সে 9 রিয়ালমের রক্ষাকর্তা ওডিনের সন্তান, যার ফলে থর অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী। থরের গড লাইক পাওয়ার এতটাই বেশি যে যার ফলে থর অতি সহজেই পাওয়ারফুল থেকে পাওয়ারফুল ক্যারেক্টারদেরকেও অতি সহজেই হারিয়ে দিতে পারত। এবং থরের হাতে যদি তার মিউনিট থাকে তাহলে সে অতি সহজেই সে একটা পুরো বড় আর্মির দলকেও মেরে দিতে পারে। এবং থর যখন লড়াই করতে গিয়েছিল তখন অনেকগুলো ফ্রস্ট জাইন্ট মিলে থরের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু থর অতি সহজেই ওই সমস্ত ফ্রস্ট জাইন্টকে মেরে দিয়েছিল। নাম্বার 1, ওডিন। গড অফ ওয়ার ওডিন অ্যাসগার্ডের রাজা হওয়ার সাথে সাথে পুরো 9টি রিলমকে রক্ষাও করতে থাকে এবং সে এই সমস্ত জায়গার মধ্যে পুরো শান্তি প্রতিষ্ঠা করে রাখে। এবং যেহেতু ওডিন মার্বেলের ফেজ 3 মধ্যে মারা গিয়েছিল, এই জন্য এই ক্যারেক্টারটিকে এই লিস্টের সব থেকে প্রথমে রাখা হয়েছে। ওডিন পুরো মার্বেল ফেজ 1 এর সব থেকে শক্তিশালী ক্যারেক্টার ছিল, এই জন্য এই ওডিনকে থর বা হাল্ক কখনোই হারাতে পারবে না। তাই ওডিন নিজের শক্তির সাহায্যে এই লিস্টের সব থেকে প্রথমে রয়েছে। বন্ধুরা, এটাই ছিল ভিডিও সব থেকে শক্তিশালী মার্বেল ফেজ 1 এর ক্যারেক্টারদেরকে নিয়ে। বন্ধুরা, আপনাদেরকে এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।